আফ্রিকা মহাদেশের ভূমিরূপের বৈচিত্র্য অনুসারে আমরা আফ্রিকা মহাদেশকে মোটামুটি 5টি অংশে ভাগ করতে পারি। একদম উত্তর পশ্চিম দিকে হচ্ছে আটলাস পর্বতমালা। আটলাস পর্বতমালা দক্ষিণে রয়েছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা। আবার সাহারা মরুভূমির পূর্ব প্রান্তে রয়েছে নীলনদ অববাহিকা। এখানে আর একটি অংশ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কঙ্গো নিরক্ষরেখার আশেপাশে কঙ্গো নদীর অববাহিকা এবং পূর্ব আফ্রিকার গোস্ত উপত্যকা। তাহলে প্রথমেই আমরা আলোচনা করব উত্তর পশ্চিম দিকে আটলাস পর্বতমালা। এই আটলাস পর্বতমালার সবথেকে উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট তৈবকল, যার উচ্চতা হচ্ছে 4165 মিটার। এই আটলাস পর্বতের দক্ষিণেই রয়েছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা। এই সাহারা মরুভূমির মাঝখানে দুটি মালভূমি দেখতে পাই। কি সেই মালভূমি? আহারগার আর টিবেস্টি মালভূমি। অত্যন্ত শুষ্ক রুক্ষ হওয়ার জন্য সাহারা মরুভূমিতে বসতি প্রায় দেখা যায় না। আবার এর বিপরীত এক ধরনের আমরা ভূবৈচিত্র্য দেখতে পাবো, সেটা হচ্ছে নীলনদ অববাহিকা, উর্বর এক প্রান্তর। এই নদীটা আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল থেকে প্রচুর জলরাশি নিয়ে এসে মিশরকে সবুজ করে তুলেছে, নাহলে মিশরও মরুভূমির দেশে পরিণত হতো। নিরক্ষরেখার আশেপাশে দেখা যাচ্ছে কঙ্গো নদী অববাহিকা, যেটা ঘন জঙ্গল। এখানে আমরা চির হরিৎ বনভূমি দেখতে পাব এবং এই জঙ্গল তাই সারা বছর সবুজ থাকে। পূর্ব আফ্রিকা ভূপ্রকৃতি কিন্তু অন্যরকম। এটি একটা প্রাচীন অংশ। পৃথিবী সৃষ্টির সময়ের যখন প্রথম সৃষ্টি হয়েছিল সেই সময় থেকেই এই অংশটা অবস্থান করছে এবং ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের প্রচুর ফাটল তৈরি হয়েছে। দুটো ফাটলের মাঝের অংশ বসে গিয়ে এখানে তৈরি করেছে গোস্ত উপত্যকা। এই গোস্ত উপত্যকাটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় বা বৃহত্তম গোস্ত উপত্যকা, যাকে আমরা গ্রেট রিফট ভ্যালি বলে থাকি। এই গোস্ত উপত্যকা অঞ্চলে বহু হ্রদ দেখা যায়। টাঙ্গানিকা, মালাউই, রুডল্ফ অ্যালবার্ট সবই হচ্ছে হ্রদ। পূর্ব আফ্রিকার গোস্ত উপত্যকা অঞ্চল ছাড়াও ইথিওপিয়ার উচ্চভূমি, যেখানে আমরা কতগুলি পর্বত দেখতে পাই। দক্ষিণ দিকে মাউন্ট কেনিয়া, মাউন্ট কিলিমাঞ্জারো, রুয়েনচারি পর্বত। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো, যার উচ্চতা হচ্ছে 5895 মিটার। তাহলে আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট তৈবকল, কিন্তু আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু মাউন্ট কিলিমাঞ্জারো। এছাড়াও আরও দুটি মরুভূমি আমরা আফ্রিকা মহাদেশে দেখতে পাই, সেটা হচ্ছে কালাহারি আর নামিব। এছাড়াও রয়েছে উচ্চ মালভূমি অঞ্চলে এক ধরনের তিনাঞ্চল, যার নাম হচ্ছে ভেল্ট,
তাহলে ভেল্ট কি না, ভেল্ট হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত তৃণভূমি। এবার আমরা আলোচনা করব আফ্রিকা মহাদেশে নদ নদী। পুরো আফ্রিকা মহাদেশকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এখানে নীল নদ, কঙ্গো নদী, নাইজার, জাম্বেসি, অরেঞ্জ, এগুলো প্রধান নদী। নীল নদের দৈর্ঘ্য সব থেকে বেশি, ৬,৬৫০ কিলোমিটার। এরপরেই রয়েছে দেখো কঙ্গো, যার দৈর্ঘ্য হচ্ছে ৪,৭০০ কিমি। নীল নদ শুধু আফ্রিকার নয়, সারা পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ, এবং আফ্রিকার মোট জলপ্রবাহের ১০% জলই নীল নদ দিয়ে বয়ে যায়। এর দুটি ধারা রয়েছে, একটা হচ্ছে হোয়াইট নীল আর অপরটি হচ্ছে ব্লু নীল। কোথা থেকে উৎপত্তি হয়েছে? নীল নদের উৎপত্তি হয়েছে ইথিওপিয়ার উচ্চভূমি থেকে। এছাড়াও হোয়াইট নীলের উৎপত্তি হয়েছে কিন্তু আফ্রিকার বুরুন্ডির মালভূমি থেকে। এই দুটি ধারার মিলনস্থল হচ্ছে সুদানের রাজধানী খার্তুম শহর, এবং হোয়াইট নীল আর ব্লু নীল এইখান থেকেই নীলনদ নাম নিয়ে সাহারা মরুভূমির পূর্ব প্রান্ত দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে, আর সেখানে বিশাল একটা বদ্বীপ তৈরি করেছে। তাহলে নীল নদের দুটি ধারা, একটা হচ্ছে হোয়াইট নীল আর অপরটি হচ্ছে ব্লু নীল। হোয়াইট নীলের উৎসস্থল হচ্ছে বুরুন্ডির মালভূমি, আর ব্লু নীল হচ্ছে ইথিওপিয়ার উচ্চভূমি। নীলনদের মোহনা কোথায়? ভূমধ্যসাগরে হচ্ছে নীলনদের মোহনা। নীলনদের অবদান, নীলনদ থাকার দরুন মিশর শস্য শ্যামল একটি দেশে পরিণত হয়েছে, নাহলে এটা একটা মরুভূমিতে রূপান্তরিত হতো। নীলনদের ধারে কৃষি, পশুপালন এবং শহর নগর গড়ে উঠেছে। নীলনদের ধারে সৃষ্ট কয়েকটি বিখ্যাত শহরের নাম হচ্ছে খার্তুম, আসওয়ান, লাস্কার, কায়রো। কঙ্গো নদী দ্বিতীয় দীর্ঘতম নদী আফ্রিকার। এর প্রবাহের দিক হচ্ছে পশ্চিম দিক। নীল নদের চেয়ে দৈর্ঘ্য কম হলেও যেহেতু নিরক্ষীয় অঞ্চলে পরিচালন পদ্ধতিতে বৃষ্টিপাত হয় সারা বছর, তাই এই নদীতে জলপ্রবাহ কিন্তু যথেষ্ট বেশি। প্রতিদিন প্রচুর পরিমাণে জল কঙ্গো নদীর মধ্যে দিয়ে আটলান্টিক মহাসাগরে পড়ে, এবং বয়ে যাওয়ার পথে বহু জায়গায় গভীর উপত্যকা সৃষ্টি করেছে এই নদী। নদীর উৎসস্থল হচ্ছে জাম্বিয়ার উত্তর প্রান্ত। ওই স্থান থেকেই সে পূর্ব দিকে সৃষ্টি হয়েছে জাম্বেসি নদী। কিসাঙ্গিয়ানি, বান্ডাকা, কিনশাসা, ব্রাজাভিল হলো কঙ্গোর তীরে গড়ে ওঠা বড় শহর। তাহলে কঙ্গো নদীর উৎপত্তি বা উৎসস্থল হচ্ছে জাম্বিয়ার উত্তর প্রান্ত, আর পতনস্থল বা মোহনা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এর পরের যে নদীটা সম্পর্কে আমরা জানব
সেটা হচ্ছে নাইজার। পশ্চিম আফ্রিকার প্রধান নদী। এর উৎসস্থল গিনি উচ্চভূমি এবং নদীটা আটলান্টিকের উল্টো দিকে সাহারা মরুভূমির দিকে প্রবাহিত হয়েছে। উত্তর দিকে টিম্বাকটু শহর পর্যন্ত প্রবাহিত হওয়ার পর আবার দক্ষিণ দিকে এসে নাইজেরিয়ায় প্রবেশ করেছে। মোহনার কাছে বদ্বীপ তৈরি করেছে যা বেশ জনবহুল, এবং এই নদী বদ্বীপের জলাভূমিতে প্রতি বছর প্রচুর পরিযায়ী পাখি জমা হয়। পরের যে নদীটি সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে জামবেশি নদী। আফ্রিকার চতুর্থ দীর্ঘতম নদী। জাম্বিয়া, আঙ্গোলা আর কঙ্গো এই তিনটে দেশের সীমান্ত অঞ্চল থেকেই এই নদীর উৎপত্তি হয়েছে। এই নদী প্রবাহপথে পৃথিবীর বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত, এবং এই জলপ্রপাতকে কেন্দ্র করে এখানে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। তাহলে ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? উত্তর জামবেশি নদীতে। পরের যে নদীটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে অরেঞ্জ নদী। এটাও পশ্চিম দিকে প্রবাহিত আফ্রিকার পঞ্চম দীর্ঘতম নদী। উৎপত্তি হয়েছে ডাকেন্সবার্গ পর্বত থেকে, আর মোহনা বা পতিত হয়েছে আটলান্টিক মহাসাগরে। এই নদীতে জলসেচের উদ্দেশ্যে 29টা জলাধার তৈরি করা হয়েছে। তাহলে প্রশ্ন যদি থাকে যে আফ্রিকা মহাদেশের কোন নদীতে 29টা জলাধার তৈরি করা হয়েছে, উত্তর হবে অরেঞ্জ নদী।